আমরা কম্প্রেসিবিলিটি অফ সয়েল অথবা কনসলিডেশন নিয়ে আলোচনা করছিলাম। তো আমাদের প্রাথমিক যে আলোচনাটা ছিল যে কনসলিডেশন বিষয়টা কি বা কনসলিডেশনের ক্লাসিফিকেশন, যেটা আমরা দেখে এসেছিলাম ইলাস্টিক সেটেলমেন্ট, প্রাইমারি কনসলিডেশন এন্ড সেকেন্ডারি কনসলিডেশন, সেগুলো সম্পর্কে আমাদের কিছু আইডিয়া আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আমরা এখন তার পরবর্তী ফেজগুলোতে কন্টিনিউশনে যাচ্ছি। তো এই কন্টিনিউশনে যেতে গিয়ে আমাদের সয়েলের আরেকটা ক্লাসিফিকেশন আমরা এখানে অ্যাকচুয়ালি দেখব। আমরা অলরেডি সয়েল ক্লাসিফিকেশন দেখেছি যে পার্টিকেল সাইজের উপর বেস করে, অর্গানিক কন্টেন্টের উপর বেস করে এবং আদার্স ফিনোমেনার উপর বেস করে সয়েলের কিছু ক্লাসিফিকেশন অলরেডি আমরা দেখে এসেছি এর আগে বিষয়গুলোতে। তো এখানে স্ট্রেস হিস্টোরির উপর বেস করে সয়েলের দুটো ক্লাসিফিকেশন করা যায়। একটাকে আমরা বলি নরমালি কনসোলিডেটেড সয়েল, আর একটা হলো ওভার কনসোলিডেটেড সয়েল। তো এখন বিষয়গুলো বোঝার হলো যে স্ট্রেস হিস্টোরির উপর বেস করে যে কথাটা বললাম, এই কথাটার মানে কি। তো শুরুতে আমি একটু ডেফিনেশন গুলো বলে নেই, আমাদের নরমালি কনসোলিডেটেড সয়েল, ওভার কনসোলিডেটেড সয়েলটা কি। তারপরে আমি ব্যাখ্যায় আসবো যে আমি যে স্ট্রেস হিস্টোরির কথা বলছি এটা কিভাবে ফাংশন করে। তো এখানেই আমরা যদি একটু ডেফিনেশনে আসি, ডেফিনেশনে আমরা দেখতে পারবো যে নরমালি কনসোলিডেটেড সয়েলে ডেফিনেশনে বলা আছে যার প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার তার লাইফ টাইমের ম্যাক্সিমাম, তাকে নরমালি কনসোলিডেটেড সয়েল বলা হয়। প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার লাইফ টাইমের ম্যাক্সিমাম, দেন দ্য সয়েল ইজ নরমালি কনসোলিডেটেড। আর যদি এমন হয় যে প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার তার লাইফ টাইমের ম্যাক্সিমাম না, তার মানে অতীতে কখনো না কখনো এর চেয়ে বেশি প্রেসার ছিল বর্তমানের চেয়ে, তখন তাকে আমরা ওভার কনসোলিডেটেড বলি। আর এখানে আরেকটা টার্মিনোলজি আমরা পেয়ে যাচ্ছি প্রি কনসোলিডেশন প্রেসার। এই প্রি কনসোলিডেশন প্রেসারটা হলো লাইফ টাইমের ম্যাক্সিমাম প্রেসার। তাহলে এখন আমরা একটু ব্যাখ্যায় আসি এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। তো এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি একটু একটা ছোট ডায়াগ্রামের মতো আঁকি। ফর এক্সাম্পল, আমরা একটা পার্টিকুলার লোকেশনে সয়েল স্যাম্পল কালেক্ট করব। তাহলে আমরা যদি সয়েল স্যাম্পল কালেক্ট করতে যাই, দেন আমরা ধরে নিলাম যে আমরা এরকম হয়তোবা 7 ফিট ডেপথে, আমরা এরকম 7 ফিট ডেপথ থেকে একটা সয়েল স্যাম্পল কালেক্ট করছি। কালেক্ট করে ল্যাবে এনে আমরা এটাকে টেস্ট করব। ওকে, এখন এই যে 7 ফিট নিচ থেকে যে সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করে নিয়ে আসলাম, এই সয়েল স্যাম্পলের উপর কিন্তু একটা লোড ছিল, তার সেলফ ওয়েট, উপরে কোনো বিল্ডিং কিচ্ছু নেই, একদম জাস্ট প্লেন। তারপরে তার একটা সেলফ ওয়েট কাজ করছিল, যেটাকে আমরা ব্যবহার বের করতে পারি। সেই সেলফ ওয়েটটা কত? গামা এইচ আকারে। গামাটা হবে ইউনিট ওয়েট। আমরা ধরে নিলাম যে 7 ফিট পর্যন্ত একই ধরনের সয়েল, গামায় কোনো ফ্লাকচুয়েশন নেই। আর এইচ হলো তাহলে আমার 7। এভাবে করে এই পার্টিকুলার যে সয়েলটা আমরা কালেক্ট করে নিয়ে আসলাম বক্স, এই সয়েলটাকে আমরা ল্যাবে নিয়ে আসতে পারবো। ল্যাবে আনার সময় আমরা টেস্ট করার আগে এই সয়েলটা উপর ওভারবার্ডেন প্রেসার, মানে বর্তমান প্রেসার, এই ওভারবার্ডেন প্রেসারটা তো বর্তমানে কাজ করছে, এটা আমরা জেনে নিতে পারবো। এখন বিষয়টা যদি এমন হয়, এই গামা এইচ এর ভ্যালু আমি ধরে নিলাম, ফর এক্সাম্পল এই গামা এইচ এর ভ্যালু 60, গামা এইচ এর ভ্যালু 60। ল্যাবে টেস্ট করার সময় যদি আমি এটা পেয়ে যাই, কিভাবে পাবো ব্যাখ্যা করে দিচ্ছি। আমি পেয়ে যাই যে সয়েলটাকে 7 ফিট নিচ থেকে কালেক্ট করলাম এবং গামা এইচ করলে ভ্যালু আসে 60, এবং এই 60 বর্তমানে যে স্ট্রেসটা এই সয়েলের উপরে কাজ করছে, এইটাই তার লাইফ টাইমের ম্যাক্সিমাম। তার মানে এই সয়েলটাই 7 ফিট ডেপথের এই সয়েলটা তার লাইফে কখনোই 60 এর চাইতে বেশি স্ট্রেসে ছিল না। তার বর্তমান স্ট্রেস 60 এবং এটাই তার লাইফ টাইমের ম্যাক্সিমাম। তাহলে আমি সেই সয়েলটাকে বলবো নরমালি কনসোলিডেটেড সয়েল। যে প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসার, এই প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসার যেটা আমি এক্সাম্পল আকারে বলছি 60, এটাই তার লাইফ টাইমের ম্যাক্সিমাম। এখন তার লাইফ টাইমের ম্যাক্সিমাম কিভাবে, এটা আমি আজকের লেকচারে পরে আলোচনা করব। এটাই যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটাকে আমরা নরমালি কনসোলিডেটেড বলবো। এবার আসি ওভার কনসোলিডেটেড। তো ওভার কনসোলিডেটেডটা কি? সেটা হলো আমি এই একই সয়েলটা ফর এক্সাম্পল 7 ফিট নিচ থেকে কালেক্ট করলাম, গামা এইচ করে ফেললাম, করে তার প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার দেখলাম 60। আর সামহাউ ল্যাবে টেস্ট করার সময় বের হয়ে আসলো এই সয়েলটা তার লাইফ টাইমে কোনো না কোনো সময় 100 পর্যন্ত 100 পরিমাণ স্ট্রেসে ছিল। তাহলে লাইফে কোনো না কোনো সময় সে 100 ছিল, কিন্তু বর্তমানে তার উপরে ওভারবার্ডেন প্রেসার কত? 60। তার মানে বর্তমান প্রেসার কিন্তু তার লাইফ টাইমের ম্যাক্সিমাম না, তার অতীতে কোনো না কোনো সময় সে কি ছিল? বর্তমান প্রেসারের চেয়ে বেশি স্ট্রেসে ছিল। তাহলে এই সয়েলকে আমি বলবো ওভার কনসোলিডেটেড সয়েল। সো বিষয়টা ক্লিয়ার যে আমাদের যদি প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার লাইফ টাইমের ম্যাক্সিমাম হয় তাহলে এটা হলো নরমালি কনসোলিডেটেড সয়েল। আর যদি সামহাউ প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার লাইফ টাইমের ম্যাক্সিমাম না হয়, অতীতে কোনো না কোনো সময়, কখন সেটা আমরা জানি না, কিন্তু ভ্যালুটা বের করে ফেলছি কিভাবে?
আলোচনা করব যে বর্তমানের চেয়ে বেশি ছিল, তাহলে সেই সয়েলটাকে আমরা বলবো ওভার কনসোলিডেটেড সয়েল। এবার চলে আসি প্রি কনসোলিডেশন প্রেসার। প্রি কনসোলিডেশন প্রেসারটা কি? প্রি কনসোলিডেশন প্রেসার হলো যে কোনো সয়েলের লাইফ টাইমের ম্যাক্সিমাম প্রেসার। এখন আমার সয়েল যদি নরমালি কনসোলিডেটেড হয়, তাহলে তার বর্তমান প্রেসার কত? 60। আর এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন, আমরা এই প্রি কনসোলিডেশন প্রেসারকে নরমালি সিগমা সি দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, এটা বোঝার সুবিধার্থে লিখে রাখলাম, পরে অনেক জায়গায় এটা এরকম ব্যবহার হবে। আচ্ছা, এবার ফেরত আসি এখানে। আমরা নরমালি কনসোলিডেটেড সয়েলের ডেফিনেশনে আসলাম যে একটা সয়েলের প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার হুইচ ইজ 60, এটাই যদি তার লাইফ টাইমের ম্যাক্সিমাম হয়, নরমালি কনসোলিডেটেড আমরা পেয়ে গেলাম। সো নরমালি কনসোলিডেটেড সয়েলের এই প্রেজেন্ট প্রেসারটাই হলো তার লাইফ টাইমের ম্যাক্সিমাম প্রেসার হুইচ ইজ সিগমা সি। দ্যাট মিন্স একটা সয়েল যদি নরমালি কনসোলিডেটেড হয়, তাহলে তার প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার এবং প্রি কনসোলিডেশন প্রেসার বোথ আর সেম, ইকুয়াল হবে। আর এই সয়েলটাকেই আমি অন্য একটা ব্যাখ্যায় দিলাম যে আমি বর্তমানে তার উপরে কাজ করছে গামা এইচ, কিন্তু অতীতে কোনো না কোনো সময় সে কি করেছে, 100 পরিমাণ স্ট্রেসে ছিল, সো তাকে আমি বলছি ওভার কনসোলিডেটেড সয়েল। তাহলে এই সয়েলের এই বর্তমানে কাজ করছে 60, অতীতে কোনো না কোনো সময় কাজ করেছে 100, তাহলে এই দুটো ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 100। তাহলে এই সয়েলের জন্য, এই ওভার কনসোলিডেটেড সয়েলের জন্য সিগমা সি হলো 100। ক্লিয়ার? দ্যাট মিন্স নরমালি কনসোলিডেটেড সয়েলের প্রেজেন্ট প্রেসার এবং প্রি কনসোলিডেশন প্রেসার বোথ আর সেম থিং, যেটা আমরা গামা এইচ করে বা আদার্স যদি কোনো স্ট্রেস থাকে সেটা করে বের করে ফেলতে পারবো। আর ওভার কনসোলিডেটেড সয়েলে আমরা ল্যাবে টেস্ট করে প্রি কনসোলিডেশন প্রেসারটা বের করে নিই এবং সে বের করে সেই ভ্যালুটাকে সেভাবে আমরা ব্যবহার করি, এবং পরবর্তীতে আমরা দেখব সয়েলের সেটেলমেন্ট ক্যালকুলেশন এটা খুবই ইফেক্টিভ হইতে, সকল ক্ষেত্রে সমান না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই প্রি কনসোলিডেশন প্রেসারের সাথে বর্তমান প্রেসারের ফ্লাকচুয়েশনের উপর বেস করে সেটেলমেন্টের ভ্যালু দ্বিগুণ বা তিনগুণও হয়। দ্যাট মিন্স আমি একটা হিসাবে বললে হয়তো সেটেলমেন্ট হচ্ছে 50, কিন্তু প্রি কনসোলিডেশন প্রেসারের ফ্লাকচুয়েশনের জন্য বা সয়েল নরমালি কনসোলিডেটেড বা ওভার কনসোলিডেটেড হিসাব করার কারণে 1 ইঞ্চির জায়গায় সেখানে সেটেলমেন্ট 3 ইঞ্চিও হতে পারে। তো এই কারণে আমাদের এটা একটু জানা দরকার যে আমরা যে সয়েলটা টেস্ট করতে চাচ্ছি সেটা কি নরমালি কনসোলিডেটেড সয়েল না ওভার কনসোলিডেটেড সয়েল। আর যদি সেটা ওভার কনসোলিডেটেড সয়েল হয়ে থাকে তাহলে তার প্রি কনসোলিডেশন প্রেসার কত। এটা আমাদের খুব ইফেক্টিভ, এটা আমরা পরবর্তী একটা বা দুটা লেকচার পরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের মাধ্যমে এটা দেখতে পাবো। এখন এই যে এতগুলো কথা বললাম, এর মাঝখানে একটা বিষয় চলে আসছে, সেটা হলো যে প্রি কনসোলিডেশন প্রেসার এটা বের করব কিভাবে। এই যে লাইফ টাইমের ম্যাক্সিমাম প্রেসারটা বের করে তো অ্যাকচুয়ালি বলছি যে বর্তমান প্রেসার যদি লাইফ টাইমের ম্যাক্সিমাম হয়, তাহলে এই যে সিগমা সি এটা কিভাবে বের করা যায়? কারণ এই সিগমা সি আমি একটা জায়গা থেকে সয়েল নিয়ে আসলাম গামা এইচ 60 আর সিগমা সিও যদি 60 হয় তাহলেই আমি বলছি নরমালি কনসোলিডেটেড। আর গামা এইচ করে পেলাম 60 কিন্তু সিগমা সি এর ভ্যালু আসলো 100, তখনই আমি বলছি ওভার কনসোলিডেটেড। তাহলে এই সিগমা সি বা প্রি কনসোলিডেশন প্রেসারটা কিভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখব। তো এটা দেখার জন্য আমরা এখানে দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, ফিগার 11.13 এবং 12টা আমি একটু পরে আলোচনায় আনছি, আমি শুরুতেই ফিগার 11.13টাকে আলোচনায় নিয়ে আসছি। তো ফিগার 11.13টা আমরা এখানে একটু যদি খেয়াল করি, হরিজন্টাল এক্সিসে আছে আমাদের প্রেসার, এটা লগ স্কেলে, এবং ভার্টিক্যাল এক্সিসে আছে আমাদের ভয়েড রেশিও। এবং আমরা গত লেকচারে এই ডায়াগ্রামটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু অলরেডি আলোচনা করেছি, যে ল্যাবে আমরা একটা টেস্ট যখন করব ডিফরমেশনের ভ্যালু দিয়ে কিভাবে আমরা আলাদা আলাদা লোডের জন্য আলাদা আলাদা ভয়েড রেশিও প্লট করব এবং ডাউনওয়ার্ড এরকম একটা কার্ভ আসবে। সো আমরা এখানে এটা করার জন্য আমরা ধরে নিই শুরুতে কোনো প্রকার কোনো ডায়াগ্রাম বা এই যে ডটেড লাইনগুলো যাই দেখছি এগুলো কিছুই নেই। শুরুতে আমি একটা এক্সিস নিয়ে নিলাম, হরিজন্টাল এক্সিস বরাবর আমি প্রেসার ডায়াগ্রাম প্রেসার রাখলাম সিগমা, ভার্টিক্যাল এক্সিস বরাবর ভয়েড রেশিও ই। এবার আমি এই গ্রাফটাকে প্লট করে দিলাম, গ্রাফটাকে প্লট করে দিলে এরকম একটা ডাউনওয়ার্ড, নিচের দিকে একটা ডাউনওয়ার্ড কার্ভ আসবে, তার উপরের অংশটা কম্পারেটিভলি ফ্ল্যাট থাকে, তারপরে ধীরে ধীরে স্টিফ হয়ে যায়। এটা কেন, এটার ব্যাখ্যা পরের লেকচারে দেওয়া হবে, এবং কিন্তু এটা হবে সয়েল নরমালি কনসোলিডেটেড হোক বা ওভার কনসোলিডেটেড হোক, ল্যাবে সে শুরুতে ওভার কনসোলিডেটেড বিহেভিয়ার দেখায়, কেন সেটা পরের লেকচারে আলোচনা করা হবে। তার মানে উপরে এরকম একটা ফ্ল্যাট থাকবে, তারপরে একটা স্টিভ অংশ চলে আসবে। তাহলে আমরা গ্রাফটা তৈরি করে ফেললাম। শুরুতে গ্রাফটাকে তৈরি করে আমাদের একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে এ। এই এ পয়েন্টটাকে আমরা বলছি মিনিমাম রেডিয়াস অফ কার্ভেচার। মিনিমাম রেডিয়াস অফ কার্ভেচার বলতে এখানে যেটা মিন করছে সেটা হলো
এই যে আমার ফ্ল্যাট অংশটা আমি বলছি পরে এরকম ধীরে ধীরে স্টিফ হয়ে যাচ্ছে, তাহলে ফ্ল্যাট অংশটা যেখান থেকে স্টিফ হয়ে যাচ্ছে, এই যে ট্রানজিশন যে পয়েন্টটা, এটা ভিজুয়াল অবজারভেশনের মাধ্যমে আমি আইডেন্টিফাই করব, এ পয়েন্ট আইডেন্টিফাই করব। এই এ পয়েন্ট আইডেন্টিফাই করার পরে এ পয়েন্ট থেকে আমি দুটো লাইন ড্র করব। একটা হলো সরাসরি স্ট্রেট লাইন এ বি, এই এ এবং বি সরাসরি একটা স্ট্রেট লাইন ড্র করব। আর এই উপরের ফ্ল্যাট অংশ যেটা, তার মানে এর উপরের অংশ যে ফ্ল্যাট, এইটাকে স্লোপ আকারে ধরে এই স্লোপটাকে কন্টিনিউ করব, করে এসি একটা ট্যানজেন্ট ড্র করব। এ পয়েন্ট থেকে একটা হরিজন্টাল লাইন এ বি, এবং এ পয়েন্ট থেকে উপরের কম্পারেটিভলি ফ্ল্যাট অংশের ট্যানজেন্ট আকারে নিয়ে একটা স্লোপ ড্র করব, হুইচ ইজ এ সি। তাহলে এখানে আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল, বি এ সি, একটা অ্যাঙ্গেল তৈরি হবে বি এ সি। বি এ সি অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা বাইসেক্টস আঁকবো, একটা সমদ্বিখণ্ডক আঁকবো এ ডি। যে এ ডি লাইনটা আমার বি এ সি অ্যাঙ্গেলটাকে সমান দুইটা অংশে ভাগ করে দিবে, সমান দুইটা অংশে ভাগ করে দিবে। দেওয়ার পরে এর পরের কাজটা হলো এর নিচে যে আমার কম্পারেটিভলি স্টিভ অংশ যেটা আছে, যেটা এখন স্ট্রেট চলে যাচ্ছে, এই অংশটাকে আমি পিছনের দিকে এক্সটেন্ড, পিছনের দিকে মানে হলো উপরের দিকে, কারণ কার্ভটা যেহেতু নিচের দিকে যাচ্ছে এই জন্য পিছনের দিক বলতে অ্যাকচুয়ালি উপরের দিকটা বোঝাবে। আমি একে এই উপরের দিকে যদি এরকম করে ধরে একটা স্লোপ আকারে নিয়ে যাই, স্লোপ আকারে নিয়ে গেলে দেখা যাবে এই নিচের স্টিভ অংশের স্লোপটা এই এডি লাইন যে বাইসেক্টসটা আমি এঁকেছি তাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমি বলছি এফ, এই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে এফ বলছি। এবার এই এফ পয়েন্ট থেকে সরাসরি আমি একেবারে নিচে চলে আসব। এই নিচে চলে আসলে এক্স অ্যাক্সিসে আমি একটা স্ট্রেসের ভ্যালু পাবো। আমি এই এফ পয়েন্ট থেকে সরাসরি নিচে চলে আসলে এক্স অ্যাক্সিসের উপরে আমি একটা পয়েন্ট পেয়ে যাব। এই স্ট্রেসের ভ্যালুটাকেই বলা হচ্ছে সিগমা সি, হুইচ ইজ লাইফ টাইমের ম্যাক্সিমাম প্রেসার। এখন আগের এক্সাম্পলের সাথে যদি মিলে আমি এখানে কথা বলি, যে আমি 7 ফিট নিচ থেকে একটা সয়েল স্যাম্পল কালেক্ট করলাম, যার গামা এইচ করলে 60 পাচ্ছিলাম, আর ল্যাবে টেস্ট করে যদি আমি এখন এই সিগমা সি এর ভ্যালু 60 এর আশেপাশে কোনো ভ্যালু পেয়ে যাই, তার মানে কি আমি যেখান থেকে কালেক্ট করেছি সেটা তার লাইফ টাইমের ম্যাক্সিমাম, সেটা তার প্রেজেন্ট প্রেসার, আর গ্রাফ থেকেও পাচ্ছি তার লাইফ টাইমের ম্যাক্সিমাম প্রেসার, বোথ আর সেম। সো আমি সয়েলটাকে বলবো নরমালি কনসোলিডেটেড। আর সামহাউ যদি আমি সিগমা সি এর ভ্যালু আগেরটার সাথে মিলিয়ে বলছি 100 পেয়ে গেলাম, আর গামা এইচ করে প্রেজেন্ট প্রেসার পেলাম 60, তার মানে সে তার লাইফে কোনো না কোনো সময় 60 এর চাইতে বেশি প্রেসারে ছিল, যার ভ্যালুটা কত 100, তখন আমি এই সয়েলটাকে বলবো ওভার কনসোলিডেটেড সয়েল। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো অলরেডি আলোচনায় নিয়ে আসলাম সেটা হলো নরমালি কনসোলিডেটেড সয়েল কি, ওভার কনসোলিডেটেড সয়েল কি, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম যে প্রি কনসোলেশন প্রেসার কিভাবে বের করতে হয়। এবং প্রি কনসোলেশন প্রেসার যদি একবার আমি বের করে ফেলতে পারি, তাহলে সেটাকে ব্যবহার করে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো সয়েল নরমালি কনসোলিডেটেড না ওভার কনসোলিডেটেড। এছাড়া আমরা যখন পরবর্তীতে সেটেলমেন্ট ক্যালকুলেশন করব, যে কি পরিমাণ সেটেল করছে, সেখানে এটার একটা ভাইটাল রোল আছে। এখন এখানে একটা প্রশ্ন চলে আসতে পারে যে যেখানে রেডিয়াস অফ কার্ভেচারটা বা এই যে এত স্লোপ বাইসেক্টস করে নেওয়ার পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো একটাই, যে সয়েল প্র্যাকটিক্যালি নরমালি কনসোলিডেটেড হোক বা ওভার কনসোলিডেটেড হোক, টেস্টের শুরুতে সে ওভার কনসোলেশন বিহেভিয়ার দেখাবে। তাহলে এই ওভার কনসোলেশন বিহেভিয়ার এবং তারপর সে নরমালি কনসোলিডেটেড হয়ে যাবে। তার মানে একই সয়েল যেহেতু দুইটা বিহেভিয়ার দেখাচ্ছে, আমাকে দুইটা জায়গা থেকে স্লোপ নিতে হবে, এবং সেই কাজটাই কিন্তু করা হয়েছে। উপরের অংশটার একটা স্লোপ নেওয়া হয়েছে এসি, আবার একইভাবে এই নিচের স্টিভ অংশের একটা স্লোপ উপরের দিকে নেওয়া হয়েছে। এই দুটো পয়েন্টের স্লোপ ব্যবহার করেই আমাকে ভ্যালুটা নেওয়া হয়েছে, যাতে আমি একটা মোটামুটি ভাবে প্রিসাইজ ভ্যালু পেতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি ফিগার 11.12 এ। তো ফিগার 11.12 এ ব্যবহার করেই আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব যে কেন শুরুতে ফ্ল্যাট হচ্ছে তারপরে স্টিভ হচ্ছে, এটা আমরা পরের লেকচারে আলোচনা করব। এবং কেন সয়েল শুরুতে একটা ওভার কনসোলিডেটেড সয়েলের মতন বিহেভ করবে, এবং নরমালি প্র্যাকটিক্যালি যাই হোক না কেন, সে নরমালি হোক ওভার হোক, সেটা আমরা নেক্সট ক্লাসে এই ফিগারটা দিয়ে ব্যাখ্যা করব। আজকে এই ফিগারটা দিয়ে আমি যে জিনিসটা ব্যাখ্যা করতে চাচ্ছি সেটা হলো সয়েলের একটা বেসিক বিহেভিয়ার আছে, সে বেসিক বিহেভিয়ারের উপরে বেস করে সয়েলকে আমরা একটা নামকরণ করি, সেটা হলো সয়েলকে আমরা অনেক সময় ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়ালস বলে থাকি। সয়েলকে আমরা অনেক সময় ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়ালসও বলে থাকি। এখন সয়েলকে কেন আমরা ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়ালস বলবো,
তো সেটার যদি আমরা ব্যাখ্যায় আসি এবং সেটা যদি আমরা গ্রাফে আসি, তো গ্রাফটা দেখার আগে আমরা ইলাস্টিক বা প্লাস্টিক বিহেভিয়ার সবাই আমরা কম বেশি জানি, ম্যাটেরিয়ালস আমরা পড়ে এসেছি যে ইলাস্টিক হলো একটা পার্টিকুলার এলিমেন্টের উপরে যদি একটা লোড সাস্টেইন করা হয় এবং তারপরে যদি সেই লোডটাকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ম্যাটেরিয়ালসটা যদি তার ডিফর্মেশন থেকে আবার আগের অবস্থায় চলে যায়, পুরোপুরি রূপে আগের অবস্থায় চলে যায়, তাহলে সেটা হলো তার ইলাস্টিক বিহেভিয়ার। আর যদি কোনো ম্যাটেরিয়ালস এর উপরে একটা লোড সাস্টেইন করার পরে সার্টেন টাইম রাখার পরে যদি তাকে আনলোড করে দেওয়া হয় এবং আনলোড করার পর যদি দেখা যায় যে তার কিছু পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে, সে পুরোপুরি রূপে রিকভারি করতে পারছে না অথবা কিছুই রিকভারি করতে পারছে না, তো সেটাকে তখন আমরা তার প্লাস্টিক বিহেভিয়ার বলি। তো আমরা ইলাস্টিক বিহেভিয়ার বা প্লাস্টিক বিহেভিয়ার সম্পর্কে একটা আইডিয়া নিলাম যেটা আমাদের জানা ছিল। এবার একটু আমরা এই গ্রাফে আসি। আমি গতদিন আমাদের যে লেকচারটা ছিল তার সাথে যদি একটু কোরিলেট করে বলি, আমরা ওখানে বলেছিলাম যে আমরা অ্যাকর্ডিং টু এএসটিএম যে টেস্টটা করি, আমাদের এখানে আমরা 7 দিন ধরে লোড দেই 25 কেপিএ থেকে আমরা স্ট্রেসটা কত অ্যাপ্রক্সিমেটলি 1600 কেপিএ পর্যন্ত দেই। 25 50 এভাবে করে প্রতিদিন 24 ঘন্টা করে বাড়ে, এটা 7th ডেতে গিয়ে 1600 পর্যন্ত হয়। তারপরে আমরা আবার 3 দিন ধরে আনলোডিং করি, 1600 থেকে আমরা আবার 800 করি, 800 থেকে 400 ভাবে, 800 থেকে 400 তারপর 200 পর্যন্ত আমরা করে থাকি। তো এই যে আমরা লোডিং আনলোডিং করি, এটার ফলে ভয়েড রেশিওতে চেঞ্জ আসে। তো সেই ভয়েড রেশিওগুলোকে যদি আমরা করতে থাকি, প্লেস করতে থাকি, তাহলে আমাদের টেস্ট এই যে এ পয়েন্ট থেকে শুরু হলো আমাদের গ্রাফটা, এটা ধীরে ধীরে ডাউনওয়ার্ড আসবে। আমি 25 থেকে ধীরে ধীরে ভ্যালুগুলো বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে যখন আমরা মোটামুটি ভাবে 1600 কেপিএ দিয়ে 24 আওয়ার রেখে দিয়ে রিডিংটা নিই, সেটা হলো আমাদের যে সি পয়েন্ট, যেটা তখন যে রিডিংটা পাই সেই রিডিংটা দিয়ে আমরা যে পয়েন্টটা পাই এটা হলো আমাদের সি পয়েন্ট। এরপর আমরা এই 1600টা থেকে এটাকে 1800 করে 400 200 করে যখন করি এবং তার ফলে দেখা যায় যে ডায়াল রিডিংটা রিভার্স ডিরেকশনে ঘুরতে থাকে, কিছুটা এক্সপ্যানশন হয়। ওই ডায়াল রিডিং এর ভ্যালুগুলোকে দিয়ে যদি আবার নতুন করে ভয়েড রেশিও দেওয়া হয় এবং তাদেরকে যদি লোডের রেসপেক্টে দেওয়া হয়, তখন দেখা যায় এই কার্ভটা সি পয়েন্ট থেকে আবার এরকম ডি পয়েন্ট, এই যে সি থেকে ডি এর ডিরেকশনে, সি থেকে ডি এর ডিরেকশনে আমরা এরকম একটা কার্ভ পাই। তার মানে এটাকে যদি একটু এর পাশে আমি মানে কার্ভটা হলো এরকম, এ থেকে সি, সি থেকে আবার এরকম একটা ডি, এরকম একটা কার্ভ পাই। অ্যাকচুয়ালি এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 1600 পর্যন্ত একটা লোড সাস্টেইন করেছি, আমরা বেশ লম্বা সময় ধরে সাস্টেইন করেছি, করে যখন তাকে আনলোড করছি, আনলোড করার সময় আমার কিন্তু ডায়াল গেজটা রিভার্স হচ্ছে, তার মানে সয়েলটা কিন্তু এক্সপ্যান্ড করছে। তার মানে এক্সপ্যান্ড করা মানে হলো সয়েলটার ভিতরে ইলাস্টিক প্রপার্টি আছে, সে তার আগের অবস্থায় ফেরত যাওয়ার চেষ্টা করতে চাচ্ছে, তার যে ডিফর্মেশনটা হয়েছে সেটা সে রিকভারি করতে চাচ্ছে। এটা হলো একটা ম্যাটেরিয়ালসের ইলাস্টিক প্রপার্টি। দ্যাট মিন্স সয়েলে ইলাস্টিক বিহেভিয়ার আছে, সয়েলে ইলাস্টিক বিহেভিয়ার থাকার কারণে সে আগের অবস্থায় যাওয়ার চেষ্টা করছে বা সে কিছু আবার রিফর্ম দেখাচ্ছে। সো এটা তার ইলাস্টিক বিহেভিয়ার। কিন্তু আমার সয়েল পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস না। যদি সে পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস হতো তাহলে সে এই যে এ বি সি এই যে পথে ট্রাভেল করেছে, আনলোডিং এর সময় সে সেম এই একই পথেই রিটার্ন করতো। কিন্তু আমরা এখানে কি দেখতে পারি, এটা সয়েল টু সয়েল হয়তো ভ্যারি করবে কিন্তু শেপটা এরকমই থাকবে, যে সি থেকে এর ডিরেকশনে সে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি একই পথে ট্রাভেল না করে কিছুটা নিচ দিয়ে এভাবে ট্রাভেল করছে। ইট মিনস এই ভয়েড রেশিও কমে যাওয়া, এই নিচের দিকে যত আসবো তার মানে ভয়েড রেশিও কমে যাওয়া। ভয়েড রেশিও কমে যাওয়া মানে কি সয়েলটা ডিফর্ম হয়ে গেছে বা তার সেটেলমেন্ট ঘটছে। দ্যাট মিনস আনলোডিং এর সাথে সাথে এই যে মাঝখানে এই যে গ্যাপটা ঘটলো, এই গ্যাপটা মানে হলো আমার সয়েলে কিছু পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেছে। তো একটা ম্যাটেরিয়ালস এর উপর লোড সাস্টেইন করার পরে যদি আনলোড করে দেখা যায় তার কিছু পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেছে, এটা হলো তার প্লাস্টিক বিহেভিয়ার বা প্লাস্টিক প্রপার্টি। সো আমরা সয়েলে যখন লোড দিয়ে আবার আনলোডে নিয়ে যাই তখন আমরা দেখতে পাই তার ইলাস্টিক প্রপার্টির কারণে সে আগের দিকে ফেরত যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্লাস্টিক প্রপার্টির কারণে তার কিছু পার্মানেন্ট ডিফর্মেশন ঘটে যায়। সো একইভাবে এবং সি এবং ডি কে লক্ষ্য করলে আমরা দেখব যে সয়েল একই সাথে ইলাস্টিক প্রপার্টিও শো করছে, একই সাথে তার প্লাস্টিক বিহেভিয়ারটাও শো করছে। এই কারণেই আমরা সয়েলকে বলে থাকি ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়ালস। তো যাই হোক, আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস আসলে অলরেডি দেখে ফেলেছি, এগুলো আমাদের পরবর্তীতে আরো ইউজ আছে, তো আমাদের এগুলো লাগবে এবং সবসময় আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে সয়েল নরমালি কনসোলিডেটেড সয়েল কি, ওভার কনসোলিডেটেড সয়েল কি।
তারপর প্রি কনসোলেশন প্রেসার কি এবং তাকে কিভাবে বের করা যায়, এবং এই যে ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়ালস কেন বলি আমরা, এটার ব্যাখ্যাটা দিলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব যে আমাদের এই যে ল্যাবরেটরি কার্ভ, এই ল্যাবরেটরি কার্ভের কিছুটা মডিফাই করে ভার্জিন কনসোলেশন কার্ভ তৈরি করা যায়, এবং সেটা তৈরি করলে কিভাবে ইকোনমিক্যাল ডিজাইন করা যায়, এই বিষয়গুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে।